সুপ্রিয় শ্রোতাগণ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্র সিরিজের চিত্রচোর গল্পটির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। রজনী মুহূর্ত মধ্যে সত্যবতীর সাথে ভাব করে ফেলল এবং তাকে নিয়ে দূরের একটা সোফাতে বসে গল্প জুড়ে দিল। আমরাও বসলাম। অতিথিরা এখনো সকলে এসে উপস্থিত হন নাই। কেবল ডাক্তার অশ্বিনী ঘটক ও আরও একটি ভদ্রলোক এসেছেন। ডাক্তার ঘটক আমাদের পূর্ব পরিচিত, পূর্বেই বলেছি। অন্য ভদ্রলোকটির সাথে আলাপ হলো। এর নাম নকুলেশ সরকার। শহরের একজন মধ্যম শ্রেণীর ব্যবসাদার। তাছাড়া ফটোগ্রাফির দোকান আছে। ফটোগ্রাফি করেন শখের জন্য। উপরন্তু এই সূত্রে কিছু কিঞ্চিত উপার্জন হয়। শহরে অন্য ফটোগ্রাফার নেই। সাধারণভাবে কথাবার্তা হতে লাগলো। মহিধরবাবু একসময় ডাক্তার ঘটককে লক্ষ্য করে বললেন, ওহে ঘটক, তুমি একদিনেও ব্যোমকেশবাবুকে চাঙ্গা করে তুলতে পারলে না। তুমি দেখছি নামেও ঘটক, কাজেও ঘটক, এক্কেবারে ঘোড়ার ডাক্তার। বলে নিজের রসিকতায় হাহা করে হাসতে লাগলেন। নকুলেশবাবু ফোড়ন দিয়ে বললেন, ঘোড়ার ডাক্তার না হয়ে উপায় আছে? একে অশ্বিনী তাই ঘটক। ডাক্তার এদের চেয়ে বয়সে অনেক ছোট। সে একটু হেসে রসিকতা হজম করল। ডাক্তারকে নিয়ে অনেকেই রঙ্গরসিকতা করে দেখলাম, কিন্তু তার চিকিৎসাবিদ্যা সম্বন্ধে সকলেই শ্রদ্ধাশীল। শহরে আরও কয়েকজন প্রবীণ চিকিৎসক আছেন, কিন্তু এই তরুণ সৎস্বভাব ডাক্তারটি মাত্র 3 বছরের মধ্যে বেশ পসার জমে তুলেছে। ক্রমে অন্যান্য অতিথিরা আসতে আরম্ভ করলেন। প্রথমে আসলেন সস্ত্রীক সপুত্র উষানাথ ঘোষ। ইনি একজন ডেপুটি, এখানকার সরকারি মালখানার ভারপ্রাপ্ত কর্মচারী। লম্বা চওড়া চেহারা, খসখসে কালো রং, চোখে কালো রঙের চশমা। বয়স আন্দাজ 35। গম্ভীরভাবে থেমে থেমে কথা বলেন, গম্ভীরভাবে হাসেন। তার স্ত্রীর চেহারা রুগ্ন, মুখে উৎকণ্ঠার ভাব। থেকে থেকে স্বামীর মুখের পানে উদ্বিগ্ন চোখে দৃষ্টিপাত করেন। ছেলেটি বছর 5-এর। তাকে দেখেও মনে হয় যেন সর্বদা শঙ্কিত, সংকুচিত হয়ে আছে। উষানাথবাবু সম্ভবত নিজের পরিবারবর্গকে কঠিন শাসনে রাখেন। তার সামনে কেউ মাথা তুলে কথা বলতে পারে না। মহিধরবাবু আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলে তিনি গম্ভীর মুখে গলার মধ্যে 2-4টি শব্দ উচ্চারণ করলেন। বোধহয় তার লৌকিক সম্ভাষণ, কিন্তু আমরা কিছু শুনতে পেলাম না। তার চক্ষু দুটি কালো কাচের অন্তরালে অদৃশ্য হয়ে রইল। একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। যার চোখ দেখতে পাচ্ছি না এমন লোকের সাথে কথা বলে সুখ নেই। তারপর আসলেন পুলিশের ডিএসপি পুরন্দর পাণ্ডে। ইনি বাঙালি নন, কিন্তু পরিষ্কার বাংলা বলেন। বাঙালির সাথে মেলামেশা করতেও ভালোবাসেন। লোকটি সুপুরুষ, পুলিশের সাজ পোশাকে দিব্যি মানিয়েছে। ব্যোমকেশের হাত ধরে মৃদু হেসে বললেন, আপনি এসেছেন, কিন্তু এমনই আমাদের দুর্ভাগ্য, একটি জটিল রহস্য দিয়ে যে আপনাকে সংবর্ধনা করব তার উপায় নেই। আমাদের এলাকায় রহস্য জিনিসটার একান্ত অভাব। সব খোলাখুলি। চুরি বাটপারি যে হয় না তা নয়, কিন্তু তাতে বুদ্ধি খেলাবার অবকাশ নেই। ব্যোমকেশও হেসে বলল, সেটা আমার পক্ষে ভালোই। জটিল রহস্য এবং আরও অনেক লোভনীয় বস্তু থেকে আমি উপস্থিত বঞ্চিত। ডাক্তারের বারণ। এই সময় আর একজন অতিথি দেখা দিলেন। ইনি স্থানীয় ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা। কৃশ ব্যক্তিত্বহীন চেহারা, তাই বোধ করি মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি রেখে চেহারায় একটু বৈশিষ্ট্য দেবার চেষ্টা করেছেন। বয়স, যৌবন ও পৌরত্বের মাঝামাঝি একটা অনির্দিষ্ট স্থানে। মহিধরবাবু বললেন, অমরেশবাবু, আপনি ব্যোমকেশবাবুকে দেখার জন্য ব্যস্ত হয়েছিলেন, এই নিন। অমরেশবাবু নমস্কার করে সহাস্যে বললেন, কৃত্তিমান পুরুষকে দেখবার ইচ্ছা কার না হয়? আপনারাও কম ব্যস্ত হননি, শুধু আমাকে দোষ দিলে চলবে কেন? মহিধরবাবু বললেন, কিন্তু আজ আসতে বড় দেরি করেছেন। সকলেই এসে গেছে, কেবল প্রফেসর সোম বাকি। তার না হয় একটা অজুহাত আছে, মেয়েদের সাজসজ্জা করতে একটু দেরি হয়। আপনার তো সে অজুহাতও নেই, ব্যাংক তো 3:30টার সময় বন্ধ হয়ে গেছে। অমরেশ রাহা বললেন, তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম, কিন্তু বড়দিন এসে পড়ল। এখন কাজের চাপ একটু বেশি। বছর ফুরিয়ে আসছে। নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই তো আপনারা ব্যাংক থেকে টাকা আনতে আরম্ভ করবেন। তার ব্যবস্থা তো রাখতে হয়। ইতোমধ্যে কয়েকজন ভৃত্য বাড়ির ভেতর থেকে বড় বড় ট্রেতে করে নানাবিধ খাদ্য পানীয় এনে টেবিলের উপর রাখছিল। চা, কেক, সন্দেশ, পাঁপড় ভাজা, ডালমুট ইত্যাদি। রজনী উঠে গিয়ে খাবারের প্লেটগুলি পরিবেশন করতে লাগলো।
কেউ কেউ নিজেই গিয়ে প্লেট তুলে নিয়ে আহার আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে হাসি, গল্প, আলাপ আলোচনা চলল। রজনী মিষ্টির একটি প্লেট নিয়ে ব্যোমকেশের সামনে দাঁড়ালো। হাসি মুখে বলল, ব্যোমকেশ বাবু, একটু জল যোগ। ব্যোমকেশ আর চোখে একবার সত্যবতীর দিকে তাকালো। দেখল সত্যবতী দূর হতে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। ব্যোমকেশ ঘাড় চুলকাইয়া বলল, আমাকে মাফ করতে হবে, এসব আমার চলবে না। মহিধরবাবু ঘুরে ফিরে খাওয়া তদারক করছিলেন। বললেন, সে কি কথা, একেবারেই চলবে না? একটু কিছু? ও হে ডাক্তার, তোমার রোগীর কি কিছুই খাবার হুকুম নেই? ডাক্তার টেবিলের নিকট দাঁড়াইয়া এক মুঠি ডালমুট মুখে ফেলে চিবাচ্ছিল। বলল, না খেলেই ভালো। ব্যোমকেশ ক্লিষ্ট হেসে বলল, শুনলেন তো, আমাকে শুধু এক পেয়ালা চা দিন, ভাববেন না আবার আমরা আসব। আজকের সন্ধ্যাটা তো মুখ বন্ধ মাত্র। মহিধরবাবু খুশি হয়ে বললেন, আমার বাড়িতে রোজ সন্ধ্যাবেলা কেউ না কেউ পায়ের ধুলো দেন। আপনারাও মাঝে মাঝে যদি আসেন, সান্ধ্য বৈঠক জমবে ভালো। এতক্ষণে অধ্যাপক সোম সস্ত্রীক এসে পৌঁছলেন। সোমের একটু লজ্জা লজ্জা ভাব, বস্তুত লজ্জা না হওয়াই আশ্চর্য। সোমপত্নী মালতী দেবীর বর্ণনা আমরা এখনো দেইনি, কিন্তু আর না দিলে নয়। বয়সে তিনি স্বামীর প্রায় সমকক্ষ। কালো মোটা শরীর, থলথলে গড়ন, ভাটার মতো চক্ষু সর্বদাই গর্বিতভাবে ঘুরছে। মুখশ্রী দেখে কেউ মুগ্ধ হবে সে সম্ভাবনা নাই। উপরন্তু তিনি শ্বাস পোশাক করে থাকতে ভালোবাসেন। আজ যেরূপ সর্বালঙ্কার ভূষিত হয়ে চায়ের জলসায় এসেছেন, তাতে ইন্দ্রপুরীর অপ্সরাদেরও চমক লাগার কথা। পরিধানে ডগডগে লাল মাদ্রাজি সিল্কের শাড়ি, তার উপর সর্বাঙ্গে হীরা জহরতের গহনা। তার পাশে সোমের কুণ্ঠিত ম্রিয়মান মূর্তি দেখে আমাদেরই লজ্জা করতে লাগলো। রজনী তাড়াতাড়ি গিয়ে তাদের অভ্যর্থনা করল, কিন্তু মালতী দেবীর মুখে হাসি ফুটল না। তিনি বক্র চোখে রজনীর মুখ হতে স্বামীর মুখ পর্যন্ত দৃষ্টির একটি কষাঘাত করে চেয়ারে গিয়ে বসলেন। খাওয়া এবং গল্প চলতে লাগলো। ব্যোমকেশ মুখে শহীদের ন্যায় ভাব ব্যঞ্জনা ফুটাইয়া চুমুক দিয়া দিয়া চা খাচ্ছে। আমি নকুলেশবাবুর সাথে আলাপ করতে করতে পানাহার করছি। উষানাথবাবু গম্ভীর মুখে পুরন্দর পাণ্ডের কথা শুনতে শুনতে ঘাড় নাড়ছেন। তার ছেলেটি লুব্ধভাবে খাবারের টেবিলের দিকে অগ্রসর হয়ে শঙ্কিত মুখে আবার ফিরে আসছে। তার মা খাবারের একটি প্লেট হাতে ধরে পর্যায়ক্রমে ছেলে ও স্বামীর দিকে উদ্বিগ্ন দৃষ্টিপাত করছেন। এই সময় বাক্যালাপের মিলিত কণ্ঠস্বরের মধ্যে মহিধরবাবুর ঈষৎচ কণ্ঠ শোনা গেল। মিস্টার পাণ্ডে, খানিক আগে বলছিলেন যে আমাদের এলাকায় জটিল রহস্যের একান্ত অভাব। একথা কতদূর সত্য আপনারাই বিচার করুন। কাল রাত্রে আমার বাড়িতে চোর ঢুকেছিল। স্বরগুঞ্জন নীরব হলো। সকলে দৃষ্টি গিয়ে পড়ল মহিধরবাবুর উপর। তিনি হাস্য বিকশিত মুখে দাঁড়িয়ে আছেন, যেন সংবাদটা ভারী কৌতুকপ্রদ। অমরেশবাবু জিজ্ঞেস করলেন, কিছু চুরি গেছে নাকি? মহিধরবাবু বললেন, সেটাই জটিল রহস্য। ড্রয়িং রুমের দেয়াল থেকে একটি বাঁধানো ফটোগ্রাফ চুরি গেছে। রাতে কিছু জানতে পারিনি, সকালবেলা দেখলাম ছবি নেই আর একটা জানালা খোলা রয়েছে। পুরন্দর পাণ্ডে তার পাশে এসে দাঁড়ালেন। বললেন, ছবি? কোন ছবি? একটা গ্রুপ ফটোগ্রাফ। মাসখানেক আগে আমরা পিকনিকে গিয়েছিলাম, সেই সময় নকুলেশবাবু তুলেছিলেন। পাণ্ডে বলল, আর কিছু চুরি করেনি? ঘরে দামি জিনিসপত্র কিছু ছিল? মহিধরবাবু বললেন, কয়েকটা রূপোর ফুলদানি ছিল। এছাড়া পাশের ঘরে অনেক রূপোর বাসন ছিল। চোর এসব কিছু না নিয়ে স্রেফ একটা ফটো নিয়ে পালালো। বলুন দেখি, জটিল রহস্য কিনা? পাণ্ডে তাচ্ছিল্যভাবে হেসে বললেন, জটিল রহস্য মনে করতে চান, মনে করতে পারেন। আমার তো মনে হয় কোনো জঙ্গলি সাঁওতাল জানালা খোলা পেয়ে ঢুকেছিল, তারপর ছবির সোনালি ফ্রেমের লোভে ছবিটা নিয়ে গেছে। মহিধরবাবু ব্যোমকেশের দিকে ফিরে বললেন, ব্যোমকেশবাবু, আপনার কি মনে হয়? ব্যোমকেশ এতক্ষণ এদের সওয়াল জবাব শুনছিলেন বটে, কিন্তু তার চক্ষু অলসভাবে চারদিকে ঘুরছিল। সে এখন একটু সচেতন হয়ে বলল, মিস্টার পাণ্ডে ঠিকই ধরেছেন মনে হয়। নকুলেশবাবু, আপনি ছবি তুলেছিলেন? নকুলেশবাবু বললেন, হ্যাঁ, ছবিখানা ভালো হয়েছিল। 3 কপি ছেপেছিলাম, তার মধ্যে 1 কপি মহিধরবাবু নিয়েছিলেন। উষানাথবাবু গলা ঝাড়া দিয়ে বললেন, আমিও একখানা কিনেছিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করলেন, আপনার ছবিখানা আছে তো? উষানাথবাবু বললেন, কি জানি, অ্যালবামে রেখেছিলাম, তারপর আর দেখিনি। আছে নিশ্চয়ই। আর তৃতীয় ছবিটি কে নিয়েছিলেন নকুলেশবাবু? প্রফেসর সোম। আমরা সকলে সোমের পানে তাকালাম। তিনি এতক্ষণ নির্জীবভাবে স্ত্রীর পাশে বসেছিলেন।
নিজের নাম উচ্চারিত হতে শুনে চমকে উঠলেন।